জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী পুজোয় সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। সো হ্যালো স্টুডেন্ট, সবাইকে আবারও স্বাগত স্কোর মাইন্ড কোচিং সেন্টারে। আজ এই ভিডিওতে এই ক্লাসের মাধ্যমে আমরা জানব সপ্তম শ্রেণীর নিজে করি 1.2 এর সমস্ত প্রশ্নগুলি, যেখানে রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো 1 থেকে 10 পর্যন্ত, 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝে এবং প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝে তার সাথে আমরা কি করব, প্র্যাকটিস করব। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে তো সবার আগে যে প্রশ্নটি রয়েছে সেই দিকে তাকাবো আমরা। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে একটি চাকা 55 বার ঘুরে একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘোরে? তোমরা পেজ নাম্বার বের করবে 7। ঠিক আছে, তোমাদের টেক্সট বইয়ে ক্লাস 7-এর টেক্সট বইয়ের পেজ নাম্বার বের করবে 7 এবং সেখানে প্রশ্ন 1 নিজে করি 1.2 এর প্রথম প্রশ্ন, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসাব করি। অর্থাৎ কতবার ঘুরবে সেটাই বের করতে হবে। ওকে, দেখো, প্রথমেই আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে ঐকিক নিয়মে বিভিন্ন পদ্ধতিতে রয়েছে। আমরা এর আগের একটা ভিডিওতে 1 থেকে 5 নম্বর পর্যন্ত করেছি, কিন্তু আজকের ক্লাসে 1 থেকে একেবারে 10 পর্যন্ত সম্পূর্ণ অঙ্ক সম্পূর্ণ ডিটেলসে জানবো। ওকে, তো দেখো, প্রথমেই আমরা কি করব, গণিতের ভাষা সমস্যাটি হলো, দেখো গণিতের ভাষায় আগে সমস্যাটা তৈরি করব। তো দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি লিখবো? দেখো, প্রথমে লিখবো পথের দূরত্ব, অর্থাৎ কত মিটার পথ যায়, তাহলে লিখবো পথের দূরত্ব। ঠিক আছে, পথের দূরত্ব কিসের এককে ব্যবহার করা হয়েছে? মিটার, তাহলে লিখবো মিটার। ওকে, আচ্ছা, এবার দেখো চাকার ঘূর্ণন, কতবার চাকা ঘুরেছে, লিখবো চাকার ঘূর্ণন। ওকে, আচ্ছা, অর্থাৎ এখানে লিখবো বার, কতবার। তাহলে পথের দূরত্ব কত মিটার, চাকার ঘূর্ণন কতবার। দেখো, প্রথমেই দেওয়া আছে 77 মিটার, কত মিটার, 77 মিটার, এবং সেখানে 55 মিটার যাচ্ছে, সরি 55 বার ঘুরছে। আচ্ছা, তাহলে 98 লিখবো, এখানে 98 মিটার যেতে কতবার ঘুরবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, যে পথের দূরত্ব যদি বাড়ে তাহলে চাকার ঘূর্ণনও বাড়বে, বা যদি দূরত্ব বেশি যেতে চায় তাহলে সেইটা কি হবে, ঘুরতেও তো হবে বেশি, তাই না? তাহলে লিখবো পথের দূরত্ব বাড়লে পথের দূরত্ব বাড়লে দূরত্ব বাড়লে চাকার ঘূর্ণন বাড়বে। তাহলে দূরত্ব যদি বাড়ে, ঘূর্ণন যদি বাড়ে, তাহলে কি সম্পর্ক হলো? সরল সম্পর্ক। তাহলে লিখবো অতএব সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ওকে, আচ্ছা, তাহলে ঐকিক নিয়মের ভাষায় আমরা কি লিখবো? অতএব লিখবো 77 মিটার পথ যেতে পথ যেতে চাকাটি ঘোরে কতবার? 55 বার। কতবার? 55 বার। ওকে, আচ্ছা, তাহলে অতএব আমরা বলতে পারি যে 1 মিটার পথ যেতে চাকাটি ঘোরে কি হবে, 55/77 এতবার। আচ্ছা, অতএব আমাকে যেতে হবে 98 মিটার, তাহলে 98 মিটার পথ যেতে চাকাটি ঘোরে কতবার? 55 গুণন 98/77। বুঝতে পারলাম? আচ্ছা, দেখি, তাহলে 11 দিয়ে যদি কাটো তাহলে 5×11 55 আর 7×11 77। আচ্ছা, 7 দিয়ে যদি 98 কাটো তাহলে দেখো 7 7, 7 আচ্ছা কেটে দাও 7 দিয়ে, 7 থাকে কত, 2, 4 7 28 14। আচ্ছা,
তাহলে 5 গুণন 14, 5 14 কত হয়? 5 14 বন্ধুরা 70। তাহলে উত্তর হবে কি 70 বার। তাহলে উত্তর লিখব যে কত বার ঘুরবে 98 মিটার পথ যেতে। তাহলে লিখবো 98 মিটার পথ যেতে 70 বার ঘুরবে, তাই না? 70 বার ঘুরবে, কতবার ঘুরবে? 70 বার। ওকে, আচ্ছা, কারো যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো 2 নম্বর, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে এক দিনে সাঁতার শিখতে যায়। এখানে প্রশ্নটা কিন্তু আমি আমার নিজের ভাষায় লিখেছি, বইয়ে দেখবে তোমাদের লেখা আছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়, 364 দিনে সে মোট কত দিন সাঁতার শিখতে যায় হিসাব করি। তো প্রথমেই লিখবো আমরা জানি, আমরা কি জানি 7 দিনে কয় সপ্তাহ হয়, মানে 1 সপ্তাহ। তাহলে আমরা লিখবো আমরা জানি, কি জানি? যে আমরা জানি 1 সপ্তাহ সমান সমান 7 দিন। কয় দিন? 7 দিন। আচ্ছা, তাহলে গণিতের ভাষা সমস্যাটি কি হবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো কি লিখবো? সময়। কি লিখবো? সময়। ওকে, সময়টা কিসে থাকবে? কিসের এককে? দিনের এককে, দিন। আচ্ছা, আর সাঁতার শেখার দিন কয় দিন সেটা লিখবো। তাহলে সাঁতার শেখার দিন। আচ্ছা, তাহলে দেখো 7 দিন, এবং 7 দিনে কয়বার যাচ্ছে? একবার বা একদিন যাচ্ছে। আচ্ছা, তাহলে 364 দিনে কয় দিন যাবে? এখানে দেখো সপ্তাহ বা দিন, যত দিন বাড়বে সাঁতার শেখার দিনটাও বাড়বে। তাহলে এখানে লিখবো সরল সম্পর্ক। কি লিখবো? অতএব সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। ওকে, আচ্ছা, তাহলে আমরা ঐকিক নিয়মের ভাষা লিখবো 7 দিনের মধ্যে শেখে কয় দিন? মাত্র একদিন। তাহলে লিখবো 7 দিনে শেখে মাত্র একদিন। তাহলে একদিনে কি হবে বন্ধুরা? একদিনে হবে 1/7 দিন। তাহলে অতএব 364 দিনে, তাই না? তাহলে 364 দিনে শেখে মাত্র কয় দিন হবে? 1 × 364/7। আচ্ছা, এবার তোমরা কাটাকাটি করবে। দেখো 7 দিয়ে যদি কাটি 5 7 35, 1, তাই না? 36। তাহলে 7 2 14, তাহলে কত হবে উত্তর? 52 দিন। তাহলে মোট সে সাঁতার শিখতে যায় কতদিন? 52 দিন। তাহলে উত্তরটা তোমরা নিজের ভাষায় লিখে নেবে যে অতএব 364 দিনে সে বলতে কে? দীপ্তার্ক কি করে? 52 দিন সাঁতার শিখতে যায়। এটাই উত্তর। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো বইয়ে। 3 নম্বর প্রশ্ন বলেছে কবিতার 120টি কাগজ প্রয়োজন। কতগুলি? 120টি। প্রত্যেক দিস্তায় 24টি কাগজ থাকে। তাহলে একটি দিস্তায় কতগুলি করে কাগজ থাকে? 24টি করে কাগজ থাকে। কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তাহলে গণিতের ভাষা সমস্যাটি কি হবে? কাগজ সংখ্যা, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি লিখবো? কাগজ সংখ্যা। কি লিখবো? কাগজ সংখ্যা। এটা টি আকারে লিখবো, অর্থাৎ কি? এই যে একক, কয়টি, তাই না? আচ্ছা, তারপর দিস্তা, এটাও টি। তাহলে কাগজ সংখ্যা কতগুলো? কাগজ সংখ্যা ছিল তার কাছে 24টি। আচ্ছা, 24টি কয় দিস্তায়? এক দিস্তায়। কিন্তু তার কাছে প্রয়োজন কতগুলো? 120টি প্রয়োজন তার, 120টি। তাহলে কতগুলো দিস্তা কিনবে? তাহলে দেখো এখানেও কিন্তু
কাগজের সংখ্যা যদি বাড়ে তাহলে লিখবো কাগজের সংখ্যা বাড়লে দিস্তার সংখ্যা কি হবে? বাড়বে। ওকে, আচ্ছা, তাহলে এখানেও কিন্তু সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে আমি ঐকিক নিয়মে ভাষায় বলতে পারি যে 24টি কি হবে? 24টি কাগজের জন্য কিনতে হয় কয় দিস্তা? 1 দিস্তা। তাহলে একটি কাগজের জন্য কিনতে হবে নিশ্চয়ই কি হবে? ভাগ 1/24 দিস্তা। তাহলে 120টি কাগজ প্রয়োজন তার। 120টি কাগজের জন্য কিনতে হয় কি হবে? 1 × 120/24। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবে, নতুন একটা জিনিস শেখাবো তোমাদের, যে আমরা এই 120টাকে কি লিখতে পারি? 1 × এরকম লিখতে পারি না? 24। তাহলে 12 × 2 = 24, নিচে 2 কাটলে বারে উপরে 10 কে 5। তাহলে কি হবে? অতএব লিখবো কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। কবিতা 5 দিস্তা কাগজ কিনবে। হলো? আচ্ছা, 4 নম্বর কি প্রশ্ন বলেছে? 4 নম্বরে বলেছে যে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করি। তাহলে আমরা কি জানি? 1 ডজন সমান সমান কতগুলো? 1 ডজন সমান সমান 12টি। কতগুলো? 12টি। তাহলে গণিতের ভাষায় কি সমস্যা হবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, দেখো এই যে গণিতের ভাষায় সমস্যাটা তৈরি করছি, এগুলো কেন তৈরি করছি? যাতে তোমাদের এই যে দুটো রাশির মধ্যে সম্পর্ক বুঝতে সুবিধা হয়, সেই কারণে। আচ্ছা, ডিম সংখ্যা, তাই না? ডিম সংখ্যা এবং তার দাম বা মূল্য বা দাম কিসে? টাকায়। আচ্ছা, তাহলে ডিম সংখ্যা কতগুলো ছিল? ডিম সংখ্যা, তার কাছে ডিম সংখ্যা ছিল 12টি। 12টির দাম কত? 48 টাকা। 12টি কেন বললাম? 1 ডজন। 1 ডজনের ডিমের দাম। আচ্ছা, সে কি করবে? 32টা কিনবে। তাহলে 32টা দাম কত? তাহলে এখানে কি সম্পর্ক? সরল সম্পর্ক, কারণ ডিম সংখ্যা বাড়লে দাম কি হবে? বাড়বে। অতএব লিখবো সরল সম্পর্ক। সরল সম্পর্ক। তাহলে আমরা বলতেই পারি যে 12টি ডিমের দাম কোথায় গেল? এই যে 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে একটির দাম কত? 48/12 টাকা। সে কিনবে 32টি। 32টি ডিমের দাম কত হবে? 48 × 32/12। 4 বারং কত হয়? 4 বারং 48। আচ্ছা, এবার 32 × 4, তাই তো? তাহলে 32 × 4 কত? 4 × 2 = 8, 3 × 4 = 12, এত টাকা। তাহলে 32-এর দাম কত হবে? অতএব 32টি ডিমের দাম কত হবে? 128 টাকা। কারো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো 5 নম্বর কি বলেছে? প্রতিদিন 5 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ শেষ করবে, এরকম একটা প্রশ্ন আছে। তো বইটা দেখো, বইয়ের মধ্যে প্রশ্নটা কি বলেছে? যে প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করে লিখি। তো গণিতের ভাষায় কি সমস্যা হবে? দেখো, গণিতের ভাষায়
সমস্যাটি হলো কি লিখবো, প্রতিদিনের কাজের সময়, তাই না? তাহলে প্রতিদিনের কাজের সময়, এটা কি ঘন্টা, ঘন্টা এককে। আচ্ছা, প্রতিদিনের কাজের সময়, তারপরে কি বলেছে মোট কাজের সময় কত, তাহলে দেখো মোট কাজের সময় লিখবো, মোট কাজের সময়, এটাতে কি লিখবো দিন, কি লিখবো দিন। আচ্ছা, প্রতিদিন কত ঘন্টা কাজ করছে, 5 ঘন্টা করে কাজ করছে, কাজ করে কত দিনে শেষ করবে, 30 দিনে। আচ্ছা, যদি 6 ঘন্টা করে কাজ করতো তাহলে 6 ঘন্টা করে কাজ করলে কি হবে সেটা বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস ভাবো, এখানে খেয়াল করবে যে যদি প্রতিদিন প্রতিদিন বেশি পরিমাণে কাজ করে তাহলে মোট দিনের পরিমাণ সেইটুকু কাজ করতে কম লাগবে না বেশি লাগবে, নিশ্চয়ই কম লাগবে। যদি প্রতিদিন কম ঘন্টা করে কাজ করে তাহলে দিন কি হবে, বেশি লাগবে। তাহলে এখানে কিন্তু ব্যস্ত সম্পর্ক, তাহলে লিখবো প্রতিদিন প্রতিদিন কাজের সময়, কাজের সময় বাড়লে মোট কাজের, মোট কাজের সময়, এটা হচ্ছে দিন, তাই না? মোট কাজের সময়টা দিন কি হবে, কমবে, কমবে। তাহলে কি সম্পর্ক, অতএব ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে ঐকিক নিয়মের ভাষায় কি লিখবো, যে অতএব 5 ঘন্টা কাজ করলে, ঘন্টা কাজ করলে মোট সময় লাগে, মোট সময় লাগে কয় ঘন্টা, মোট সময় লাগে কয় ঘন্টা নয় কয় দিন, 30 দিন, তাই না? 30 দিন। তাহলে 1 ঘন্টা করে কাজ করলে নিশ্চয়ই বেশি লাগবে, তাই না? তাহলে 5 গুণন 30, বুঝতে পারলাম। যেহেতু এটা ব্যস্ত সম্পর্ক, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, অতএব অতএব 6 ঘন্টা করে যদি কাজ করে তাহলে মোট সময় কত লাগবে, তাহলে 6 ঘন্টা করে কাজ করলে আবার কম লাগবে, তাহলে 5 গুণন 30 ভাগ 6, বুঝতে পারলাম। আচ্ছা, এখানেও যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি পরবর্তী ভিডিওতে এই শুধুমাত্র সম্পর্কগুলো, ব্যস্ত সম্পর্ক সরল সম্পর্ক সম্বন্ধে আলোচনা করব। ওকে, দেখো 5 6 কত হয় 30, তাহলে 5 5 কত হবে 25, তাহলে কত হবে 25 দিন। তাহলে প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে মোট সময় লাগবে হচ্ছে 25 দিন, কতদিন, 25 দিন, এটাই উত্তর। অর্থাৎ প্রশ্নের যে উত্তরটা হবে সেটা ভাষায় লিখলে পারে উত্তরটা কি দাঁড়াবে, যে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে, তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে 25 দিনে শেষ করা যাবে। বোঝা গেল, উত্তরটা নিজের ভাষায় লিখে নিবা। 6 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 6 নম্বর প্রশ্ন আমি আগে লিখে নিই, গণিতের ভাষায় সমস্যাটা কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সমস্যাটি হলো 6 নম্বর বলেছে কোন সম্পত্তির মোট পরিমাণের 5/7 অংশের মূল্য যদি 2825 হয়, 2825 টাকা হয়, তাহলে ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশ মূল্য কত টাকা হিসাব করি। অর্থাৎ কি বলেছে, মোট পরিমাণের এত অংশ, এত অংশের মূল্য এত টাকা হলে ওই সম্পত্তির মোট পরিমাণে এত অংশের টাকা কত মূল্য। আচ্ছা বেশ, তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি কি হবে, তাহলে সম্পত্তির পরিমাণটাকে লিখবো, কিসের পরিমাণ, সম্পত্তির পরিমাণ, সম্পত্তির পরিমাণ, সম্পত্তির পরিমাণ সেটা হচ্ছে অংশ হিসাবে কি আছে, অংশ হিসাবে আছে, তাই তো। আচ্ছা, দাম, দাম বা মূল্য কিসে আছে, টাকায়। আচ্ছা, তাহলে সম্পত্তির মূল্য কত আছে, সম্পত্তির মূল্য বলেছে, মানে সম্পত্তির পরিমাণ বলেছে 5/7 অংশ, তার দাম কত, তার দাম হচ্ছে 2825 টাকা, হলো। আচ্ছা, তারপরে বলেছে কি মোট সম্পত্তি কত অংশ, 2/7 অংশ, তার দাম কত। তাহলে সম্পত্তির পরিমাণ কমলে দামও কমবে, এখানে দামটা কি হয়েছে, কমেছে তো, মানে মূল্যটা কি হয়েছে, পরিমাণটা কি হয়েছে, কমেছে। তাহলে অতএব লিখবো সম্পত্তির
পরিমাণ পরিমাণ কমলে দাম কি হবে, কমবে। তাহলে কি সম্পর্ক, কমলে কমছে, তাহলে সরল সম্পর্ক। অতএব সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ওকে, আচ্ছা, তাহলে আমি ঐকিক নিয়মের ভাষায় কিভাবে লিখব, ঐকিক নিয়মের ভাষায় লিখব যে 5/7 অংশের দাম, অংশের দাম কত টাকা, 2825 টাকা। তাহলে এক অংশের দাম কত হবে, এক অংশের দাম নিশ্চয়ই বেশি হবে, তাই না? আচ্ছা, মোট পরিমাণ, আচ্ছা তাহলে কি হবে, 2825 ভাগ 5/7, এটাকে উল্টে দেব, তাহলে কি হবে 2825 গুণন 7/5। আচ্ছা, তাহলে অতএব 2/7 অংশের দাম কত হবে, 2825 গুণন 7/5 গুণন 2/7। বুঝতে পারলাম? আচ্ছা, এবার আমরা কি করব, কাটাকাটি করব। এই 7 দিয়ে এই 7কে কেটে দাও, 5 দিয়ে এটা কাটলে 5 5 25, তাই না? তাহলে 25, 26, 27, 28, 3 থাকে, 5 6 30, 2 থাকে, 5 5 25 হলো। আচ্ছা, এটা দিয়ে গুণ করো, গুণ করলে এটা দাঁড়াচ্ছে কত, 5 2 10 0, হাতে থাকে 1, 6 2 12 আর 1 13, হাতে থাকে 1, 5 2 10 আর 1 11। তাহলে কত হবে বন্ধুরা, 1130 টাকা। বুঝতে পারলাম? 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 7 নম্বর প্রশ্ন বলেছে একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে, যদি ওই দলে আরো 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবার কত সপ্তাহ চলবে হিসাব করি। তো সৈন্য সংখ্যাটা কত সেটা আগে আমাকে জানতে হবে, 48 জন, তাই না? তাহলে লিখবো গণিতের ভাষা, সমস্যাটা কি লিখবো, লিখবো গণিতের ভাষায়, সমস্যাটি হলো সৈন্য সংখ্যা, কি সংখ্যা, সৈন্য সংখ্যা, সৈন্য সংখ্যা। ওকে, আর এদিকে লিখবো সৈন্য সংখ্যা। আচ্ছা, সরি, আর এদিকে লিখবো সময় বা সপ্তাহ, কি লিখবো, সময় বা সপ্তাহ। আচ্ছা, তাহলে সৈন্য সংখ্যা কত ছিল, 48 জন, সময় কত, 7 দিন, 7 সপ্তাহ। আচ্ছা, এবার কি হবে, 48 যোগ 8, কেন, আরো 8 জন সৈন্য যোগ করে, কোথায়, সেই দলে, তাই না? তাহলে 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, কত হবে, 56। তাহলে 56 দিনের ক্ষেত্রে কি হবে সেটা বের করতে হবে। তাহলে লিখবো অতএব, অতএব সৈন্য সংখ্যা বেড়ে গেল, সৈন্য সংখ্যা বেড়ে গেল, যার ফলে কি হয়েছে, সৈন্য সংখ্যা বেড়ে কি হবে, যে খাবার মজুদ আছে, যে খাবার মজুদ আছে তা নিশ্চয়ই অল্প দিন যাবে, তাহলে লিখবো তা তা কম সময় চলবে, তাই না? আচ্ছা, তাহলে অতএব কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, কারণ সম্পর্ক কি হলো, বেড়ে গেছে, যার ফলে কম কম সময় যাবে, তাহলে ব্যস্ত সম্পর্ক, কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাহলে আমরা ঐকিক নিয়মের ভাষায় লিখবো যে অতএব 48, লেখো 48 জনের সেই খাবার চলবে, জনের সেই খাবার চলবে কয় সপ্তাহ, 7 সপ্তাহ, তাই তো? তাহলে অতএব একজনের সেই খাবার চলবে কত হবে, বেশি দিন যাবে,
তাহলে 7 গুণন 48। আচ্ছা, যদি 56 জন হয় তাহলে নিশ্চয়ই কম যাবে, তাহলে কি হবে 7 গুণন 48 বাই 56। আচ্ছা, এবার কাটাকাটি করব, কাটাকাটি করব। 7টা 56, 7টা 56, 7-এর ঘরের নামতা 7টা 56। এবার 8 দিয়ে দেখো, 6টা 48, 6টা 48, তাহলে কত হবে 6 সপ্তাহ। উত্তর কি হবে 6 সপ্তাহ। বোঝাতে পারলাম? আচ্ছা, 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। 8 নম্বর প্রশ্ন বলেছে একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। তাহলে কয়দিন পর? 10 দিন পর। আরো কতজন? 10 জন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি, বা সেটা কতদিন চলবে সেটাই বের করতে হবে। সেম প্রসেস গণিতের ভাষা সমস্যাটি হলো। তাহলে লেখো গণিতের ভাষা সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি লিখবো? নাবিকের সংখ্যা। কতজন নাবিক? 50 জন। তাহলে লেখো নাবিকের সংখ্যা, নাবিকের সংখ্যা। যারা জাহাজ চালায় তারা হচ্ছে নাবিক, তাই না? আচ্ছা, নাবিকের সংখ্যা। সময়, সময়, সময় এটা দিন, কি হবে? দিন। আচ্ছা, নাবিকের সংখ্যা কত? 50 জন। কতদিন যাচ্ছে? 16 দিন, তাই না? আচ্ছা, তারপরে কি বলে 10 দিন পর, তাহলে 10 বিয়োগ করব, তাহলে 16 থেকে 10 বাদ দিলে কত হবে? 6। তাহলে 50 জনের এখন কয় দিন যাবে? 6 দিন যাবে, তাই না? এটা যাওয়ার কথা। 50 জনের এখন যাওয়ার কথা কয় দিন? 6 দিন। প্রশ্নে কিন্তু বলে দিয়েছিল যে 16 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 10 দিন তো পার হয়ে গেছে। তাহলে এখন 50 জনের খাবার কয় দিন থাকবে? 6 দিন, কারণ 10 দিন পার হয়ে গেছে। এবার 10 দিন পার হওয়ার পরে আবার 10 জন এক্সট্রা জয়েন করেছে, তাহলে 50 যোগ 10। তাহলে এখন বর্তমান কতজন আছে জাহাজে নাবিক? 60 জন। এই 60 জনে কয় দিন যাবে এবার এটাই বের করতে হবে। প্রশ্নটা কি ভালো করে বুঝতে পারলে? ভালো করে শোনো, যে জাহাজে 50 জন নাবিক ছিল, সেই নাবিকের যে খাবার ছিল সেটা 16 দিন যাওয়ার কথা, কিন্তু 10 দিন পার হওয়ার পর, তাহলে 16 দিনের মধ্যে 10 দিন তো পার করে ফেলেছে, তাহলে এখন সেই 50 জনেরই খাবার কয় দিন যাবে? 6 দিন। এখন সেই 10 দিন পরে 10 জন নাবিক আবার যুক্ত হয়েছে, তাহলে বর্তমানে জাহাজের নাবিক সংখ্যা কতগুলো? আরো 10টা বেশি, আরো 10 জন বেশি, তাহলে 60 জন। তাহলে এই 60 জন কত দিন যাবে সেই খাবার সেটাই বের করতে হবে। তাহলে ভাষায় লিখবো যে এখানে, অতএব এখানে কি লিখবো? নাবিকের সংখ্যা বৃদ্ধি, নাবিকের সংখ্যা বৃদ্ধি মানে বেড়ে গেলে, তাই না? বৃদ্ধি পেলে, পেলে যে খাবার মজুদ মজুদ ছিল তা তা নিশ্চয় কম দিন চলবে, তাই না? কম দিন চলবে। তাহলে কি সম্পর্ক হলো? ব্যস্ত সম্পর্ক। অতএব ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি ঐকিক নিয়মের ভাষায় যে অতএব এখন কি লিখবো? 50 জন নাবিকের খাবার মজুদ আছে। 50 জন নাবিকের খাবার মজুদ আছে কয় দিনের? তাই না? 6 দিনের। তাহলে কি লিখবো? 6 দিনের, 6 দিনের। তাহলে একজনের ক্ষেত্রে কি হবে? একজনের ক্ষেত্রে নিশ্চয়ই বেশি দেওয়ার কথা, তাহলে 6 গুণন 50, তাহলে 60 দিন, 60 জন খাবার মজুদ আছে কতদিন হবে? তাহলে 6 গুণন 50 বাই 60, 6 দশে কত হয়? 60। তাহলে কেটে দিয়ে নিচে কত হবে? 10। 6 10 60, 10 দিয়ে 50 কাটলে
5, তাহলে উত্তর কি হবে 5 দিন। কত হবে 5 দিন। তাহলে এই যে 50 জন যাদের 6 দিন যাওয়ার কথা ছিল, 10 জন আসায় আর এক্সট্রা দিন কমে গেল, কয় দিন কমে গেল, একদিন কমে গেল, তাহলে উত্তর কিন্তু হবে 5 দিন। উত্তর কি হবে 5 দিন। ওকে, আচ্ছা 9 নম্বর কি প্রশ্ন বলেছে, 9 নম্বর প্রশ্নটা ভালো করে পড়ো। তোমাদের বইয়ে 20 জন লোক ঠিক করলো তারা 30 দিনে একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে। কতজন? 20 জন। কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়লো। হিসাব করে দেখি কত দিনে তারা বাড়ি সারানোর কাজটি সম্পূর্ণ করবে, এটাই বের করতে হবে, তাই না? তাহলে গণিতের ভাষায় লোক সংখ্যা, একদিকে হবে লোক সংখ্যা, একদিকে হবে সময়। তাহলে লোক সংখ্যা কি লিখবো গণিতের ভাষায়, এটা লিখছি না, ঠিক আছে, গণিতের ভাষায় সমস্যাটি লেখো। তাহলে লেখো লোক সংখ্যা, লোক সংখ্যা জন, তাই না? কতজন? 20 জন, তাই না? আচ্ছা সময় কত? সময় দিনে, তাই না? আচ্ছা লোক সংখ্যা আর সময় কত দিনে সেটা বের করতে হবে। তাহলে 20 জন কি লিখবো 20 জন লোক কি ঠিক করেছিল 30 দিনে সেই বাড়িটি কাজ সারাই করবে। কিন্তু 6 দিন পার হয়ে যাওয়ার পর, তাহলে দিন কয়টা পার হয়ে গেছে? 6 দিন। তাহলে এখন দিন কয়টা আছে হাতে? 24 দিন। আচ্ছা তাহলে 20 জন লোক এখন 24 দিনে কাজ করবে, কিন্তু 20 জনের মধ্যে আবার 8 জন লোক অসুস্থ হয়ে পড়ে গেছে। তাহলে 20 মাইনাস 8, তাহলে এখন থাকলো কয়জন? 12 জন। কয়জন? 12 জন লোক। সেই 12 জন লোক কি করবে? কত দিনে সেই কাজটা সম্পন্ন করবে? তাহলে দেখো লোক সংখ্যা কমে গেলে, লোক সংখ্যা, লোক সংখ্যা কমে গেলে বাড়ি সারাই করতে বেশি দিন সময় লাগবে, নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে, তাই কি না? 20 জন লোক যে কাজটা 30 দিনে করতো বা 24 দিনে করতো, সেক্ষেত্রে 12 জন লোক বেশি দিন লাগবে, তাই কি না? বেশি দিন লাগবে। তাহলে কি সম্পর্ক হলো? ব্যস্ত সম্পর্ক। অতএব ব্যস্ত সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। আচ্ছা ব্যস্ত সম্পর্ক। তাহলে ঐকিক নিয়মের ভাষা আমরা কি লিখবো? দেখো ঐকিক নিয়মের ভাষায় আমরা লিখবো, কোথায় গেল? আচ্ছা লিখবো 20 জন লোক, 20 জন লোক। আচ্ছা আমি একটু নিচে লিখি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে, তাই না? আচ্ছা লেখো এখন 20 জন লোক বাড়ি সারাই করতে সময় নেয়, বাড়ি সারাই করতে সময় নেয় কতদিন? 24 দিন। এই প্রশ্নটা ভালো করে কিন্তু বুঝবে, 8 নম্বর এবং 9 নম্বর, যে তারা 30 দিনে কাজ করতে ঠিক করে, কিন্তু 6 দিন কাজ করার পরে, তাহলে 6 দিন কাজ করেছে তো, তাহলে বাকি কয় দিন থাকে? 24 দিন। তাহলে সেই 20 জন তো 24 দিনে করার কথা, তাহলে সেটাই লিখবো যে 20 জন লোক বাড়ি সারাই করতে সময় নেয় কতদিন? 24 দিন। কিন্তু এখন 8 জন অসুস্থ হয়ে পড়ে, তাহলে থাকে কয়জন সেটা আমরা বের করব। তাহলে একজন বাড়ি সারাই করতে সময় নেয়, তাহলে কি হবে? বেশি নেবে সময়। তাহলে 20 গুণন 24, কে লিখবো? 24, 20 গুণন 24। আচ্ছা এখন হাতে কয়জন লোক আছে? 12 জন। 12 জন লোক বাড়ি সারাই করতে সময় নেয়, কি লিখবো? 20 গুণন 24 বাই 12। 12 দুগুণ 24, 12 দুগুণ 24, তাহলে কত হবে? কত হবে? 40। কি হবে? 40 দিন। কিন্তু দেখো বাড়ি সারাতে মোট কয়দিন সময় লাগবে? বাড়ি সারাতে মোট আগে কয়দিন লেগেছে? 6 দিন লেগেছে। আগে কয়দিন লেগেছে? 6 দিন। তাহলে লিখবো অতএব, অতএব বাড়িটি সারাই করতে মোট সময় লাগে কতদিন? 6 যোগ 40,
46 দিন। বোঝা গেল? আচ্ছা, এক্ষেত্রে আমার একটু ভুল হলো বলতে, যোগ করব না, বিয়োগ করব। এখানে 30 দিন, উত্তরটা ভুল আছে। ঠিক আছে, উত্তরটা ভুল আছে, একটু দাঁড়াও, আমাকে দেখতে দাও। হ্যাঁ, একদম এখানে উত্তরটা ভুল আছে এবং আমার এখানে ঠিক আছে। তাহলে উত্তরটা কি হবে? 46 দিন। উত্তরটা কি হবে? 46 দিন। বিয়োগ হবে না, যোগই হবে। কারণ দেখো, প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে আমি ঠিকই করেছি। কারণ কি, যে আগে তো 6 দিন কাজ করেছে, তাই না? তাহলে টোটাল কয়দিন লাগলো? টোটাল বিয়োগ করব কি করে? তাহলে তো যোগ করব, তাহলে ঠিকই করেছি। আচ্ছা, তাহলে এইখানে উত্তরটা টাইপিং করতে ভুল করেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? 46 দিন। ভালো করে দেখে নাও অঙ্কটা। আচ্ছা, চলো 10 নম্বরে কি বলা আছে। 10 নম্বরে বলেছে 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে লিখি। আচ্ছা, তাহলে এখানে তিনটে রাশি কিন্তু রয়েছে। কয়টি রাশি? তিনটে রাশি। তাহলে কৃষক, সময় এবং জমির পরিমাণ। তাহলে লিখবো কি? লিখবো ওই একই গণিতের ভাষা, সমস্যাটি হলো লিখবো, দেখো, কৃষক, কৃষক। আচ্ছা, তারপরে লিখবো সময়, সময়। তারপরে লিখবো জমির পরিমাণ, জমির পরিমাণ। আচ্ছা, কৃষক কতজন? 25 জন। সময় কয়দিন? 12 দিন। কত বিঘা জমি চাষ করে? 15 বিঘা। কত বিঘা? 15 বিঘা। আচ্ছা, তারপরে দেখো 30 জন কৃষক, 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবে, তাই কি না? আচ্ছা, এখানে একটু দেখো, এই পার্টটাকে যদি তুমি বন্ধ করে রাখো, ধরে রাখো, এই পার্টটাকে তুমি অফ করে রাখলে, তাহলে ভাষাটা কি লিখবো? যে সময়কে, আচ্ছা, কৃষককে স্থির রেখে সময়ের কাজ ধরবো, আর সময়কে স্থির রেখে কৃষকের কাজ ধরবো। তাহলে দেখো কিভাবে লিখছি। অতএব সময় স্থির রেখে, সময় স্থির রেখে কৃষক সংখ্যা বাড়লে, কৃষক সংখ্যা বাড়লে বেশি জমি চাষ করতে পারবে, বেশি জমি চাষ করতে পারবে। আচ্ছা, তাহলে কৃষক, অতএব কৃষক, তাহলে কৃষক ও জমির পরিমাণের, পরিমাণের কি সম্পর্ক? সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। আচ্ছা, এবার দেখো, যদি কৃষকটাকে স্থির রাখো, কৃষক সংখ্যা, অতএব কৃষক সংখ্যা স্থির রেখে সময় বাড়লে, সময় বাড়লে বেশি জমি চাষ করা যাবে, বেশি জমি চাষ করা যাবে, কি তাই তো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু সরল সম্পর্ক। কি সম্পর্ক? সরল সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা দুটো জায়গা থেকে কি পেলাম? সরল সম্পর্ক পেলাম। কি পেলাম? সরল সম্পর্ক পেলাম। আচ্ছা, তাহলে লিখবো অতএব, অতএব তোমরা নিচে নিচে লিখে যাবে। অতএব 25 জন, ঐকিক নিয়মের ভাষায় 25 জন কৃষক, কৃষক 12 দিনে, 12 দিনে জমি চাষ করতে পারে, জমি চাষ করতে পারে কত বিঘা? 15 বিঘা। তাহলে একজন কৃষক 12 দিনে, আমি কি বলেছিলাম? সময়কে স্থির রাখবো প্রথমে। তাহলে 12 দিনে জমি চাষ করতে পারে, কি হবে? 15 ভাগ 25 বিঘা। তাহলে অতএব একজন কৃষক
এক দিনে জমি চাষ করতে পারে কি হবে 15 ভাগ 25 গুণন 12 কি হবে 12। আচ্ছা এবার দেখো 30 জন যদি হয় তাহলে লিখবো অতএব 30 জন কৃষক একদিনে কি করবে তাহলে 15 গুণন 30 ভাগ 25 গুণন 12 তাই তো। আচ্ছা তাহলে যদি 30 জন অতএব 30 জন কৃষক 16 দিনে জমি চাষ করতে পারে কি হবে 15 গুণন 30 গুণন 16 ভাগ 25 গুণন 12। আমি এইটা পরের পেজে করছি, ঠিক আছে? ভালো করে স্ক্রিনশটটা নিয়ে নেবা, ভালো করে ভিডিওটা পজ করে প্রত্যেকটা লাইন খুঁটে খুঁটে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো কি লিখবো, কি ছিল 15 গুণন 30 কি ছিল 16 গুণন 16 নিচে কি ছিল 25 গুণন 12 তাহলে 25 গুণন 12 কাটাকাটি করব তাই তো, কাটাকাটি করব। দেখো 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 6 30, 6 দিয়ে কাটলে 6 2 12, 2 দিয়ে কাটলে 8, 3 8 24 কি হবে 24 বিঘা, 24 বিঘা। তাহলে উত্তর কি হবে 24 বিঘা। দেখো এর আগে উত্তরটা আমরা কি আছে 24 বিঘা। ওকে আচ্ছা, তো এই ছিল আজকের লম্বা একটা ক্লাস, যে ক্লাসের মাধ্যমে তোমরা দেখতে পেলে জানতে পারলে যে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক। এর মধ্যে কোথাও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। আশা করি অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, বারবার বলছি কমেন্টে জানাও, নাহলে আমি বুঝতে পারবো না যে তোমাদের কোথায় কার কি সমস্যা রয়েছে। আমি পরবর্তী ক্লাসে সেটা ক্লিয়ার করে দেব, আমি প্রমিস। মনে রেখো এই চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস আসছে, তাই পরের অঙ্কগুলি যদি মিস না করতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে।